এদিকে হাড়িমুখো জঙ্গলের ধারে তেঁতুল গাছের নিচে গিয়ে উপস্থিত হলেন। লাল কাঠপিঁপড়েরা গাছের ওপর বাসা বেঁধে বাস করে। হাড়িমুখো অনেক চেষ্টা করে দুধ পাঠিয়ে কাঠপিঁপড়েদের রাজার সঙ্গে দেখা করার অনুমতি পেলেন। বহু সাধ্য সাধনার পর কাঠপিঁপড়েদের রাজা লাল মহারাজকে সাহায্য করতে রাজি হলেন। কাঠপিঁপড়েরা লড়াইয়ের জন্য সেজে বের হলো। শাড়ি দিয়ে কাঠপিঁপড়েদের গাছ থেকে নামতে দেখে সব জন্তু রাস্তা ছেড়ে পালিয়ে গেল। সরসরে পিপিলি এসে কালো রাজাকে খবর দিলে, মহারাজ, সর্বনাশ উপস্থিত, কাঠপিঁপড়ের দল আমাদের আক্রমণ করতে আসছে, আর রক্ষে নেই। বেদের রাজা বললেন, আমার সব সৈন্য এখানে নেই। জিয়া সৈন্য উপস্থিত থাকলে কেটো বেটাদের উপযুক্ত শিক্ষা দিতুম। গাছের ওপর বাস করে বাছাধনদের বড় অহংকার হয়েছে। আপাতত আমার পরামর্শ এই, কালো রাজা তার স্ত্রী, পুত্র, পরিবার, সৈন্য সামন্ত নিয়ে উচ্চিংড়েদের রাজার নিকট গিয়ে আশ্রয় নিন। কাঠপিঁপড়েরা এখনই এসে পড়বে। গিরগিটি কাশের পাতায় চড়িয়ে কালো রাজাদের পৌঁছে আসুক। আমরা ততক্ষণ কাঠপিঁপড়েদের সঙ্গে যুদ্ধ করব। যদি অবস্থা সঙ্গীন বোধ হয় ততক্ষণে গিরগিটি ফিরে আসবে। আমরা কাশ পাতা চড়ে ঢাকঢোল বাজিয়ে নিজেদের দেশে চলে যাব। কেটো বেটারা তখন যত ইচ্ছে মাটি কামড়ে মরুক, আমাদের আর কি করতে পারবে। কালো রাজা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। মন্ত্রী বললেন, মহারাজ, আর ভাববার সময় নেই। ভেবেই বা কি উপায় হবে? দে মহারাজ যেরকম বলছেন তাই করুন। গিরগিটি তখনই সমস্ত কালো পিপিলিদের আন্ডা বাচ্চা সমেত পাতায় চড়িয়ে উচ্চিংড়েদের রাজত্বে পৌঁছে দিয়ে এলেন। উচ্চিংড়ে রাজা খুব সম্মান করে তাদের আশ্রয় দিলেন। একজনও কালো পিপিলি আর বাইরে রইল না। সুরঙ্গের মুখে ব্যাঙকে দেখে প্রথমে পিপিলিদের খুবই ভয় হয়েছিল, কিন্তু উচ্চিংড়ে রাজার আদেশে ব্যাঙ যখন মধুর কণ্ঠে আইও আইও বলে অভ্যর্থনা করলেন, তখন সকলের ভয় চলে গেল। গিরগিটি কাশ পাতা নিয়ে ফিরে গেলেন। মাঠের মধ্যে লাল ও কাঠপিঁপড়ে একদিকে আর ডেরা একদিকে প্রচন্ড লড়াই বেঁধেছে। পিপিরা কাঠ ভরিল মাঠ, দেখিয়া ডে আসিল ধে। ডের দল অতি প্রবল, নাড়িয়া শুন্ড হা করি মুন্ড। বিকটা ঘাতে শত্রু নিপাতে, বিষম ক্রুদ্ধ বাঁধিল যুদ্ধ। ডের কাণ্ড অতি প্রচন্ড, ধরিয়া ঘাড়ে মুন্ড না ছাড়ে। কাটেরে মুন্ড খণ্ড বিখণ্ড, টানিয়া আনে মারে রে প্রাণে। কাটের রিস ঢালিল বিষ, বিষের লালা বিষম জ্বালা। সহা না যায় মৃত্যু যে তাই, পালালো ডে পাছে নাচে। বেগতিক দেখে গিরগিটি আগে থেকেই প্রস্তুত ছিলেন। ডেরা পালিয়ে আসতেই সবাইকে পাতায় চড়িয়ে পাতা নিয়ে ভো দৌড় দিলেন। যে সব কাঠপিঁপড়ে তাড়া করে এসেছিল তারা অবাক হয়ে চেয়ে রইল। ক্রমে লাল ও কাঠপিঁপড়েরা এসে কালো পিপিলিদের রাজত্বে ঢুকলো, কিন্তু রাজ্যে জনপ্রাণী নেই, এক ফোঁটা মধুও নেই। বড়ই হতাশ হয়ে লালেরা ফিরে গেল। কিছুদিন যায়, কেটো সর্দারদের নিয়ে লাল মহারাজ ও হাড়িমুখো কেবলই পরামর্শ আটেন। কালো পিপিলিরা যে কোথায় লুকিয়েছে কিছুই পাত্তা পাওয়া যায় না। চারিদিকে লাল চর যায়, কিন্তু সবাই ফিরে এসে বলে কোনোই সন্ধান মিলল না। একদিন এক চর এসে লাল মহারাজকে বললে, মহারাজ, আজ আমি ঘোষেদের ভিটের ধারে গিয়েছিলাম। গিয়ে দেখি যে পিপিলিদের কালো বউ রূপের ঠেকারে সুর উঁচু করে আকাশ পানে চেয়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছে।
আমি তাড়া করতেই ভিটের দেওয়ালের এক গর্তের মধ্যে ঢুকে গেল। তার ভেতরে যেতে আমার আর সাহস হলো না। কালো বউ যখন সেখানে আছে, তখন নিশ্চয় সব কালো পিপিলিরা ওই গর্তের মধ্যেই আছে। তখনই লাল মহারাজ 5 জন গুপ্তচরকে গর্তের মুখে নজর রাখবার জন্য পাঠিয়ে দিলেন। 3 দিন পরে চোরেরা ফিরে এসে খবর দিলে কালো রাজা পাত্রমিত্র সমেত ঘোষেদের ভিটের মধ্যে উচ্চিংড়ে রাজার আশ্রয়ে বাস করছে। ওই এক গর্ত ছাড়া ভিটের মধ্যে ঢোকবার অন্য পথ নেই। স্থির হলো কাঠপিঁপড়েদের সঙ্গে নিয়ে সেই গর্তের মধ্যে দিয়ে ঢুকে কালোদের আক্রমণ করতে হবে। উচ্চিংড়েদের আর কে ভয় করে? এক কামড় মারলেই ঘাটিদার ঘাটি ছেড়ে পালাবে, সে বিষয়ে সন্দেহ নেই। পরদিন সকাল বেলায় লাল সৈন্য এসে গর্তের মুখ ঘেরাও করলে। কাঠপিঁপড়েদের দেখে ঘাটিদার উচ্চিংড়েরা সব ভয়ে গর্তের মধ্যে পালিয়ে গেল। উচ্চিংড়ে মহলে মহা হুলস্থুল পড়ে গেল। কটকটি ব্যাঙ সকলকে অভয় দিয়ে বললেন, তোমরা নির্ভয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, আমি একাই কেটো বেটাদের শেষ করব। গর্তের মধ্যে দিয়ে অন্ধকার সুড়ঙ্গ পথে এক এক করে কাঠপিঁপড়েরা ঢুকতে লাগলো। একটি করে পিঁপড়ে ঢোকে আর ব্যাঙ টুক করে খেয়ে ফেলেন। পিছনের পিঁপড়েরা বুঝতেই পারলে না সামনে কি কাণ্ডটা হচ্ছে। যতই পিঁপড়ে ঢোকে, ব্যাঙ মনের আনন্দে টু শব্দটি না করে ততই খান। 200-400 পিঁপড়ে ঢোকবার পর বাইরে কেটো সর্দারের মনে সন্দেহ হলো, ভেতর থেকে লড়াইয়ের খবর আসে না কেন? চোরেরা সব কি করছে? লাল মহারাজ বললেন, সর্দারজি, তারা এখন মনের সুখে কালো পিপিলির ও উচ্চিংড়ের মাংস খাবলে খাবলে খাচ্ছে। খবর দেবার কথা ভুলেই গেছে। কেটো সর্দার নিশ্চিন্ত হলেন। আরো 200-400 সৈন্য সুড়ঙ্গের ভেতরে ঢুকলো। নতুন করে চড়ও গেল, কিন্তু কেউই ফিরল না। লাল সৈন্যদের মনে ক্রমে আতঙ্ক ঢুকলো, আর কেউ অন্ধকার সুড়ঙ্গে ঢুকতে চাইলে না। বড় কেটো সর্দার তখন নিজে খবর নিতে গেলেন, কিন্তু তিনিও ফিরলেন না। অন্যান্য সর্দারেরা তখন ভয় পেয়ে সব সৈন্য সামন্ত নিয়ে গর্তের মুখ ছেড়ে এসে কিছু দূরে আম গাছের ওপর চড়ে আশ্রয় নিলেন। কেটো মহারাজের কাছে খবর গেল। তিনি বিষম বেগে বলে পাঠালেন, আমার সর্দারেরা লড়াইয়ে সব মরে গেলে দুঃখ ছিল না, কিন্তু তারা উচ্চিংড়েদের ভয়ে পালিয়ে এলো, এ অপমান চিরদিন মনে থাকবে। অগত্যা সর্দারেরা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। লাল মহারাজ পরামর্শ দিলেন, অন্ধকার সুড়ঙ্গের মধ্যে অমনি যাওয়া হবে না, আলো নিয়ে যেতে হবে। আলো নিয়ে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। ক্রমে রাত্রি এলো। গাছের মাথায় হাজার জোনাকি জ্বলে উঠল। কাঠপিঁপড়েরা কতগুলি জোনাকি ধরে রেখে দিলে। সকালে লাল সৈন্য গর্তের দিকে এগোলো। সামনে জোনাকি মুখে করে 100 সৈন্য চলল। সুড়ঙ্গের ভেতর খানিক দূর ঢুকতেই দেখা গেল ওত পেতে থাবা ঘেরে কটকটি ব্যাঙ বসে মুচকি মুচকি হাসছেন। তাকে দেখেই লাল সৈন্যদের আত্মা পুরুষ উড়ে গেল। মুখ হতে জোনাকি ফেলে সব সৈন্য রণে ভঙ্গ দিল। সর্দাররা অনেক কষ্টে লাল সৈন্য একত্র করে বাড়ি ফিরে গেলেন।